সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা ছিল জিওপলিটিক্স, অন্তত হেডলাইনটাই ছিল বাংলাদেশের জুলাই বিপ্লব, আঞ্চলিক সম্পর্ক ও গতিপথ। পরে অবশ্য আলোচনায় বিভিন্ন দিকে চলে গেছে। তো আমি সংক্ষেপেই আলোচনা করব, কারণ দীর্ঘ আলোচনা শুনেছি, আপনাদের ধৈর্যচ্যুতি হচ্ছে নিশ্চয়ই, এবং আমি চেষ্টা করব খুবই সংক্ষেপে আজকের বিষয়ের উপরে আলোচনা করতে। তো প্রথমেই আমরা একটু জুলাই বিপ্লবের দিকে তাকাই। জুলাই বিপ্লবের প্রতিপক্ষ কারা ছিল বা প্রতিপক্ষ কে ছিল? প্রধান প্রতিপক্ষ দুটো ছিল, তার মধ্যে একটা অভ্যন্তরীণ এবং একটা বাইরের। অভ্যন্তরীণ প্রতিপক্ষ ছিল একটা ফ্যাসিস্ট শাসক শ্রেণী, তারা ছিল অভ্যন্তরীণ প্রতিপক্ষ, শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম। আর বাইরের যে প্রতিপক্ষ ছিল সেটা ছিল হেজেমনিক ইন্ডিয়া। কারণ শেখ হাসিনা 15 বছর ধরে যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বাংলাদেশে চালাতে পেরেছে, সেটা মূলত পেরেছে ভারতের ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে। কারণ জিওপলিটিক্যাল সিচুয়েশনটা একটু অন্যরকম ছিল এই পিরিয়ডে। শেখ হাসিনা যখন ক্ষমতা এসেছিলেন, as a result of again geopolitics, 2008 সালের ডিসেম্বরের, আমি যেটাকে বলি ম্যানেজ নির্বাচন, এক ধরনের ম্যানেজ নির্বাচন, যে ম্যানেজ নির্বাচন প্রমাণিত হয়েছে পরবর্তীতে ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির বইতে, যে নির্বাচন হয়েছিল ডিসেম্বরে, আর ফেব্রুয়ারি মাসে সিদ্ধান্ত হয়ে গেছিল যে শেখ হাসিনাই ক্ষমতায় আসবেন। মানে নির্বাচনের 10 মাস আগে সিদ্ধান্ত হয়েছিল। এবং দুর্ভাগ্যজনকভাবে শেখ হাসিনাকে ওই যে ম্যানেজ নির্বাচনে ক্ষমতায় আনায় একটা বড় ভূমিকা পালন করেছিল আমরা যাদেরকে সবসময় দেশপ্রেমিক সেনাবাহিনী বলি, এবং সেনাবাহিনী সহায়তায় ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল। এবং তখন যে জিওপলিটিক্যাল সিচুয়েশনটা ছিল, সেটা 9/11 পরবর্তী জিওপলিটিক্যাল সিচুয়েশন, সেটা তখনও চলছিল। বেসিক্যালি একটা ইসলামোফোবিক গ্লোবাল জিওপলিটিক্যাল সিচুয়েশনের সুযোগ নিয়ে ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে পেরেছিল, এবং তার পরবর্তী 15 বছর বাংলাদেশকে একটি অলিখিত উপনিবেশে পরিণত করতে পেরেছিল। কাজেই জুলাই বিপ্লবে আমাদের ছেলেমেয়েরা যে অসাধারণ লড়াই, সাহসের সাথে, ইমানের সাথে যে বিপ্লব করেছে, সেই বিপ্লব তারা একাধারে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে তারা লড়াইটা চালিয়েছে। তো যেহেতু দুই পক্ষের বিরুদ্ধে লড়াই ছিল, আমরা যদি এখন সেই প্রতিপক্ষ থেকে আমরা বিপ্লবের লক্ষ্যের দিকে চলে যাই, তাহলে লক্ষ্যটাও দুটো হওয়া উচিত। প্রধান লক্ষ্য, অনেক লক্ষ্য থাকতে পারে, অনেক সাবহেড থাকতে পারে। আমরা দেখেছি কতগুলো সংস্কার কমিশন হয়েছে, মোর দ্যান 10 সংস্কার কমিশন। তো সুতরাং লক্ষ্য অনেকগুলো হতে পারে। আমি মোটা দাগে দুটো লক্ষ্যের কথা বলছি। একটা লক্ষ্য হলো যে বাংলাদেশে আর কখনো যেন কোনো ফ্যাসিস্ট সিস্টেম ফিরে না আসে। এটা হলো আমাদের 1 নম্বর লক্ষ্য। সেটা শেখ হাসিনার ফ্যাসিস্ট সিস্টেমই হোক, কিংবা মিস্টার XYZ যার ফ্যাসিস্ট সিস্টেমই হোক না কেন, আর যেন কখনো কোনো ফ্যাসিস্ট সিস্টেম চলে আসতে না পারে। কারণ আমাদের স্মরণ রাখতে হবে, ফ্যাসিস্ট সিস্টেমের কারণেই শেখ হাসিনা এভাবে গণহত্যা চালাতে পেরেছিল। না হলে তো এভাবে বাংলাদেশেরই পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের সেনাবাহিনী এভাবে দেশের জনগণের উপরে গুলি চালাতে পারতো না। এটা পেরেছিল কারণ একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বাংলাদেশে শেখ হাসিনা তৈরি করতে পেরেছিল। এবং আপনাদের স্মরণে রাখতে হবে যে আমরা সম্প্রতি অনেকগুলো সেই সময় শেখ হাসিনার টেলিফোন সংলাপ শুনতে পেয়েছি, যেগুলো তিনি নির্দেশ দিতেন গণহত্যা চালানোর জন্য। সেই নির্দেশগুলো কাকে দিতেন? তিনি হয় কোনো পুলিশ অফিসারকে দিতেন, না হলে কোনো মিলিটারি অফিসারকে দিতেন। তার মধ্যে একজন মিলিটারি অফিসার আমরা জানি এখনও বিদেশে UN-এ কাজ করছে। সেই সময় সে কর্নেল ছিল, এই সরকারের আমলে তাকে ব্রিগেডিয়ার বানানো হয়েছে, ব্রিগেডিয়ার বানিয়ে তাকে UN-এ পাঠানো হয়েছে এই সরকারের সময়। তার চাকরি যাওয়া উচিত ছিল, চাকরি না গিয়ে
তার প্রমোশন হয়ে ইউএনএ চলে গেছে সেই ব্যক্তি। তার মানে কি সেই ফ্যাসিস্ট সিস্টেম এখনো তো কিছুটা আছে। তো সুতরাং 1 নম্বর লক্ষ্য ছিল ফ্যাসিস্ট সিস্টেম ডিসম্যান্টলিং করতে হবে, মানে শেখ হাসিনার যেটা ছিল এটা হয় নাই, এবং দ্বিতীয়ত আবার যেন এটা ফিরে না আসে। তো ফিরে না আসার জন্যে অবশ্যই আমাদেরকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। জুলাই সনদ ছাড়া নির্বাচনের কোনো সুযোগ নাই, এ ব্যাপারে আমাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে। নির্বাচন নিয়ে অন্য বিতর্ক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, এটা পিআর হবে না আগের সিস্টেমে হবে, যেভাবেই হোক হতে পারে। নির্বাচন হওয়া উচিত ফেব্রুয়ারিতে, এবং নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়া উচিত। কেন হওয়া উচিত আমি একটু পরে আলোচনা করব, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়িত হতে হবে এবং এটাকে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে।